বাংলাদেশের রিকগনিশনের জন্য অথবা বিশ্ব দরবারে আমাদের ধারাধারে ঘুরতে হয়েছে যে বাংলাদেশের যাতে স্বীকৃতি প্রাপ্ত হয়। আমরা পরে এই ফিজের দশকে যেটা দেখলাম যে রহমানের মাধ্যমে সেটা আমরা দেখেছিলাম ডাইভার্সিফিকেশন এবং জাতিগুলো বাংলাদেশের ফরেন পলিসিতে যাতে মানুষের খাদ্য রুটি বাসস্থান এগুলোতে যাতে একটা জায়গা নিয়ে আসা যায় সেজন্য উনি কাজ করেছিলেন। এবং তখনকার যে গ্লোবাল অর্ডার ছিল সেটা হলো ন্যাম এবং অন্যান্য মুসলিম ওয়াইসি যে অর্গানাইজেশনগুলো ছিল সেটাতে উনি বেশ ইফেক্টিভ ওয়েতে কাজ করেছেন এবং চায়নার সাথে খুব একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ করেছিলেন। কিন্তু আমরা 2000-এর পরে যেটা দেখেছিলাম যখন ওয়ার্ল্ডের নতুন করে গ্লোবাল অর্ডারটা চেঞ্জ হচ্ছিল সেখানে আমরা কোনো আমাদের ওয়ার্ল্ড স্টেজে ফুড স্টেপ রাখতে পারি নাই। এবং আফটার 2015-এর পরে যখন আমরা দেখলাম নতুন নতুন করে ব্রিক্স অথবা আলাদা আলাদা নতুন করে সাউথ এশিয়ান রিজন অথবা আপনার ফুড সেফটি থেকে ক্লাইমেট চেঞ্জ অথবা নতুন গ্লোবাল অর্ডারের পরাশক্তির এক জায়গা থেকে বিকেন্দ্রীকরণ হচ্ছিল, সেই জায়গাটা আমরা মিস করেছি। এবং এই জায়গাটা মিস করেছি বলে কিন্তু আমরা আজকে স্ট্র্যাটেজিক লোকেশনের জায়গাটা হলে একটা বিগ ট্র্যাপের মধ্যে পড়ে রয়েছি। আমরা আমাদের জায়গা থেকে ইয়াং জেনারেশন অথবা যেটা আমরা যখন ক্ষমতায় যাবো যেটা আমরা চিন্তা করছি যে আমরা গ্লোবাল স্টেজের ক্ষেত্রে আমরা ব্যালেন্স যে পাওয়ার এই জিনিসটার প্রতি আমরা ফোকাস করবো। বিকজ দ্যাট we need to safety our country and the sovereignty আমাদের যদি ঠিক রাখতে আমরা না পারি সেটা আমাদের বেশ একটা গ্লোবাল এই বর্তমান ট্র্যাপে আমরা আছি, এটা আমাদেরকে সিকিউর করতে হবে। আমরা যখন গণঅভ্যুত্থান হয়েছিল তখন কিন্তু আমরা অনেক গ্লোবাল প্লেয়ারের সাথে পরিচালিত হয়েছিল এবং আমরা সেই জায়গাটা খুব সূক্ষ্মভাবে পরিচালিত করার জন্য চেষ্টা করেছি যাতে হলো সিকিউরিটি এবং সভরেন্টির জায়গা থেকে অথবা সিভিল ওয়ার কোনো জায়গায় কোনো কি মেকার যারা আছে ওয়ার্ল্ডে মানে খেলতে না পারে, যাতে হলো আমাদের এখানে একটা ডিস্টেবিলাইজেশন বা কোনো কিছু দক্ষিণ এশিয়াতে ছড়িয়ে পড়ে। এবং নেক্সট যেটা আমরা চিন্তা করেছি, কারণ আমাদের যে অনেকগুলো জনসংখ্যা রয়েছে এবং এই জনসংখ্যাগুলোর নিরাপত্তা যেমন জরুরি, তাদের খাদ্য বাসস্থান শিক্ষা এই জায়গাটা খুব জরুরি। আপনারা যদি দেখেন যে সুদান রুয়ান্ডা অনেকগুলো কান্ট্রি রয়েছে সেগুলো কিন্তু যুদ্ধ বিধ্বস্ত এবং তাদের যে গণতান্ত্রিক উত্তরণের পথে তারা নতুন করে কিন্তু দাঁড়িয়েছে এবং সেখানে তারা বিভিন্ন ফরেন যে টার্কি গিয়েছে, চায়না গিয়েছে, অনেকগুলো দেশে তাদের সেখানে গিয়ে তাদের ইনভেস্টমেন্ট করেছে এবং সেই ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে তারা কিন্তু নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। সো আমরা আমাদের ইকোনমিক জায়গা থেকে যেটা এখানে যারা গেস্ট ছিলেন স্যারও সেটা বলেছেন, গ্লোবাল স্টেজ থেকে ইকোনমিক জায়গা থেকে আমরা কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার করে যেখানে যেই কান্ট্রিগুলো নতুন নতুন নিয়ম তাদেরও ইমার্জিং ক্ষেত্র আবিষ্কার করছে, সেই জায়গা থেকে তারাও খুঁজছে, আমরাও খুঁজছি যে কারা এই ধরনের কাজ করছে ইনভেস্টমেন্ট বা এই জায়গা থেকে নতুন করে আসতে পারে। স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচের ক্ষেত্রে যেখানে আমাদের এখানে বেঙ্গল অফ বে রয়েছে সেখানে হলো আমাদের একটা নিরাপত্তা জরুরি। আমরা বরাবরই বলে থাকি এজ এ নেশন হিসাবে বা কালচারাল জায়গা থেকে যদি বাঙালি যে পুরা ডায়াসপোরা এবং এই বাঙালি ল্যান্ডের যে জনপদের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো যদি এককভাবে নতুনভাবে নেতৃত্ব নিয়ে না আসতে পারে আমরা সাউথ এশিয়াতে, তাহলে হয়তো বা ইতিহাসের বাটে এই বঙ্গভূমির যে মানুষগুলো আছে তাদেরকে আমরা খুঁজে পাবো না বলে মনে করি। সেই জায়গা থেকে আমরা দুইটা জায়গাতে হলো ফরেন পলিসি নিয়ে কাজ করার ইচ্ছা। একটা হলো যে অ্যাজ এ নেশন যে আমরা কতটুকু যারা বেঙ্গালি নেশন রয়েছে আমরা কতটুকু ওয়ার্ল্ড স্টেজে ম্যাপিং এ আমরা থাকতে পারবো এবং আমরা সেটা কতটুকু কালচারালি দক্ষিণ এশিয়াতে নেতৃত্ব দিতে পারবো এবং গ্লোবাল স্টেজে নেতৃত্ব দিতে পারবো। সেকেন্ড ওয়ান এজ এ স্টেট আকারে আমাদের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোকে আমরা কতটুকু শক্তিশালী করতে পারবো। আমি একটু আগে মাহজামিনের সাথে কথা বলছিলাম যে আমাদের যে গ্লোবাল ডেস্কগুলো রয়েছে ফরেন মিনিস্ট্রিতে সেগুলো কিন্তু আমরা এখন শক্তিশালী করতে পারি নাই এবং এই গ্লোবাল ডেস্কগুলো যদি আমরা শক্তিশালী না করতে পারি সেখানে প্রপার রাইট পিপলকে রাইট জায়গায় যদি না বসাতে পারি তাহলে এটা আসলে আমরা সাউথ এশিয়া পুরো বিশ্বে কোথাও আমরা ওই জায়গাটা পাবো। এবং আমরা এখন যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, ওয়ার্ল্ডের মধ্যে অনেকগুলো যুদ্ধ হচ্ছে, টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রাইস হাইকিং হচ্ছে, অনেক বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সো আমরা যদি এটা সম্মিলিতভাবে পুরো জেনারেশনাল শিফটিং যেটা হয়েছে আমরা যদি এককভাবে কাজ না করতে পারি এই জেনারেশনকে নিয়ে, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমাদের সামনে একটা খুব দুর্দশা পরিস্থিতি অপেক্ষা করবে। এবং আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আমরা গ্লোবাল স্টেজে যাবো, তাহলে আমাদের সেই উপায়টা কি? আমাদের কাছে কি পারমাণবিক অস্ত্র রয়েছে যে আমরা এটা দিয়ে কোথাও ধমক দেবো তারপর আচ্ছা ঠিক আছে আমরা ওই জায়গায় চলে যাবো? অথবা যেটা ইন্ডিয়া করে থাকে তাদের কালচারাল এক্সচেঞ্জ করে থাকে অথবা সফট পাওয়ার একটা করে, আমি মনে করি যে বাংলাদেশের একটি বড় সফট পাওয়ারের জায়গা রয়েছে। আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে হিমালয় তিব্বতের দিকে সেখানে আমাদের সেই বিক্রমপুরের অতীশ দীপঙ্কর রয়েছে। আমরা যদি আবার মায়ানমারের দিকে তাকাই সেখানে আমাদের কালচারাল এক্সচেঞ্জের জন্য আলাও রয়েছে। আমরা যদি কলকাতার দিকে তাকাই সেখানে কিন্তু আমাদের যে দলীয়তা আমাদের ফাউন্ডিং যিনি থাকবেন
আমরা যোগেন মন্ডলকে নিয়েছি, সেই যোগেন মন্ডল আছে। আমরা যদি আসামের দিকে তাকাই, আমাদের সেখানে হলো আমরা ফাউন্ডিং এ নিয়েছি ভাসানীকে, সেখানে আমরা ভাসানীকে দেখতে পাই। এবং আমরা যদি আরো বিগার অ্যাসপেক্টে চিন্তা করি, আমরা সরোয়ার দিকেও নিয়েছি, আমরা শের বাংলাকেও নিয়েছিলাম, যে অবিভক্ত যে বাংলার যে দুজন প্রাইম মিনিস্টার বা নেতৃত্ব দিয়েছেন, দুজনেই কিন্তু মুসলমান ছিলেন, এবং একজন ছিলেন সরওয়ার্দী, আরেকজন ছিলেন শের বাংলা। সো আমাদের এই যে 5টা ফিগারকে আমরা একত্রিত করেছিলাম, যাতে দক্ষিণ এশিয়াতে এই বেঙ্গালি জনপদের যে ন্যাশন আকারে আমরা স্ট্রেংথেন করতে পারি, এবং স্টেট আকারে যে আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে ইনস্টিটিউশনগুলো রয়েছে, এবং আমাদের কিন্তু নতুন করে এই পর্যন্ত ভালো ভালো স্ট্র্যাটেজিক যে রয়েছে ওগুলো গড়ে ওঠে নাই। আপনি যদি ইন্ডিয়া অথবা অন্যান্য জায়গায় দেখতে পারেন, তাদের অবজারভার ফাউন্ডেশন, ভালো ভালো ফাউন্ডেশন রয়েছে, তারা বেশ গুছালোভাবে কাজ করছে। কিন্তু বাংলাদেশে আমিও লাস্ট ইউনিভার্সিটি টাইমে যখন আমি এগুলোতে কাজ করতে গিয়েছিলাম, ওই ধরনের ভালো কোনো রিসোর্সফুল পার্সন রয়েছে, কিন্তু তাদের ওই অবকাঠামো খাত বা এই জায়গাতে কাজের সুযোগ সৃষ্টি এ পর্যন্ত বাংলাদেশে করা হয় না। ইনশাআল্লাহ আমরা যদি ভবিষ্যতে কোনো জায়গায়